এখন আমরা আলোচনা করব সিলিয়াটিক ডিজিজ নিয়ে। সিলিয়াটিক ডিজিজ কীভাবে হয়? যাদের এটা একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার, কাদের হয়? স্মল বাউল, কাদের ক্ষেত্রে হয়? জেনেটিক্যালি সাসপেক্টেড, তাদের ক্ষেত্রে হয়। যাদের পরবর্তীতে যারা হোয়াইট মানে যারা সাদা গ্লুটেন সহ্য করতে পারে না, এবং কিছু প্রোটিন যাদের, যেটা রাইতে পাওয়া যায়, বার্লিতে পাওয়া যায় এবং ওটে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়, এটাকে ম্যালাদূষণ হতে পারে। এবং যদি কেউ যদি গ্লুটেন ফ্রি ডায়েট খায় তাহলে তাদের ক্ষেত্রে এটা ভালো হয়। এবং অলরেডি এটা সমস্ত পৃথিবীতে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় নর্দার্ন ইউরোপে, এবং এটা ইউকেতে 1% বেশি হয়, এবং 50% মানুষের ক্ষেত্রে এটা অ্যাসিমটমিক থাকে। এবং কী হতে পারে, এটা ডিজিজ এখনও পর্যন্ত কজ এখনো জানা যায়নি, সাইলেন্টলি এটা কজটা এখন জানা যায়নি। এবং লেজেন্ড এবং জেনেটিক সাসপেক্টেড পেশেন্ট তাদের ক্ষেত্রেই এই বেশিটা সমস্যা থাকে। যাদের জেনেটিকলি, তাদের পিতামাতা বা বংশধর আগে জেনেটিক ডিজিজ ছিল, এই সিলিয়াক ডিজিজ, তাদের ক্ষেত্রে এটা হওয়ার অনেক চান্স থাকে। প্যাথোফিজিওলজি আমরা জানবো। ফার্স্টে কী হয়, এখানে মিউকোসাল ড্যামেজ এখনও জানা যায় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে গ্লুটেনের কারণে যদি ইমিউনোলজিক্যাল রেসপন্স হয়, তখন এক্ষেত্রে এইটা হওয়ার অনেক চান্স থাকে। এবং স্ট্রিক্টলি জেনেটিক কারণে হতে পারে, যেমন 10%-এর ক্ষেত্রে যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে তাদের হলে এটা হওয়ার চান্স থাকে। এবং হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এবং এর সাথে কী করতে পারে, যাদের মনোজাগরিক টুইন তাদের ক্ষেত্রে চান্স থাকে। এর সাথে কী থাকে, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এখানে ইনভলভ থাকে বেশি। এবং কারো যদি ইন্টেস্টাইনাল মাইক্রোবিয়াল ডিসবায়োসিস হয় তাদের ক্ষেত্রেও হয়, বাট বাট মানে মিউকোসাল চেঞ্জ হয় কি না এখানে এখনও পর্যন্ত জানা যায় না। ক্লিনিক্যাল ফিচার যে কোনো সময় থাকতে পারে। এখন বাচ্চাদের ক্ষেত্রে কী হয়, বাচ্চাদের ক্ষেত্রে কী হতে পারে, এটা মানে সেল খেলে এটা হয়, ডায়রিয়া, এবং কী হবে, ডায়রিয়া হবে, ম্যালাবজেশন হবে, এবং সে হাত পা সরাসরি করতে পারবে না। এবং বড়দের ক্ষেত্রে এটা কী হতে পারে, কিছু নন স্পেসিফিক থাকে, যেমন ডিলেড গ্রোথ, এটা। আর যদি আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি তাহলে দেখা যাবে যে ম্যালনিউট্রিশন পাওয়া যাবে এবং মিলঅ্যাবডোমিনাল ডিস্টিংশন পাওয়া যাবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে সবসময় গ্রোথ রিটার্ডেশন থাকবে এবং পিরিয়ডের ডিলে হবে। এবং এবং অ্যাডাল্টের সময় তাদের সাইজ অনেক ছোটো হবে। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে কী হতে পারে, ডিজিজটা 30 থেকে 40 বছর বয়সে হতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে বেশি হয় পুরুষদের থেকে। এবং এর সাথে এটা ডিপেন্ড করে কিসের উপর, সিভিয়ারিটি এবং এনভায়রনমেন্ট কতটুকু থাকবে, এটা ডিপেন্ড করে এই ডিজিজটা কতটুকু ভালো বা খারাপ এটা বোঝা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে থেকে প্রচুর পরিমাণে ম্যালঅ্যাবজর্পশন হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে নন স্পেসিফিক সিনড্রোম থাকে, যেমন টায়ার্ডনেস থাকে, ওয়েট লস থাকে, ফোলিক ডেফিসিয়েন্সি থাকে, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে। কিছু ক্ষেত্রে কী থাকতে পারে, ওরাল আলসারেশন থাকতে পারে, তারপর ডিসপেপসিয়া থাকতে পারে, এবং ব্লোটিং থাকে। কিছু কিছু ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ থাকতে পারে, এবং মাইল্ড আল্ট্রা নিউট্রিশন এবং অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে। সিলিয়াক ডিজিজ এর সাথে কী থাকবে, অবশ্যই তার এইচএলএ লিঙ্ক অটোইমিউন ডিসঅর্ডার থাকবে, এবং আরও কিছু ডিজিজ থাকবে। এবং কী করবে, কারো যদি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে তাহলে তাদের ক্ষেত্রে সিলিয়াক ডিজিজের অনেক বেশি সম্ভাবনা থাকে। এবং স্ক্রিনিং করলে এটা বের করা যায়। এর সাথে কী করতে পারে, কিছু কিছু লোকের ক্ষেত্রে অ্যাসিমটমিক থাকে, এবং অপটিমাল ম্যানেজমেন্ট নিলে তাদের এটা যায় কিনা এটা কোনো কন্ট্রোভার্সি। এখন আমরা কী কী ইনভেস্টিগেশন করতে পারি, এটা ডিউডিনাল বায়োপসি করতে পারি, অ্যান্টিবডি দেখতে পারি, হেমাটোলজি বায়োকেমিস্ট্রি করতে পারি, এবং আরও কিছু ইনভেস্টিগেশন করতে পারি। আমরা এর সাথে এখন আমরা বলবো যে সিলিয়াক ডিজিজের সাথে আর কী কী ডিজিজ হতে পারে। এক নম্বর হলো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, থাইরয়েড ডিজিজ হতে পারে, প্রাইমাবিলিয়াসিস হতে পারে, সোর্সেস সিনড্রোম হতে পারে, হিমোগ্লোবিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, পার্নিসিস অ্যানিমিয়া হতে পারে, সার্কাটোসিস হতে পারে, নিউরোলজিক্যাল হতে পারে, এনকেফালোপ্যাথি হতে পারে, সেরেব্রাল অ্যাট্রোফি হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, ইপিলিপসি হতে পারে। এর সাথে কী হতে পারে, মিসথিনিয়া গ্র্যাভিস হতে পারে, ডার্মাটাইটিস হেপাটোফার্মাস হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে, এবং এন্ডোরোপ্যাথি অ্যাসোসিয়েটেড কী হতে পারে, টিসেল লিফোমা হতে পারে, স্মল বাউল কার্সিনোমা হতে পারে, এবং স্কোয়ামাস কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস হতে পারে, এবং আলসারেটিভ ডিজোনাইটিস হতে পারে, এবং প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি হতে পারে, এবং মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে, এবং স্প্ল্যানিক অ্যাট্রোফি হতে পারে। এর সাথে আগে কি ডিজিজ থাকতে পারে, যদি কারো সাবটোটাল ভেজ অ্যাট্রোফি থাকে, এইটা হইলে কেন হতে পারে, সিলিয়াক ডিজিজের কেন হয়, সিলিয়াক ডিজিজ হলে হতে পারে, টপিক্যাল স্প্রু হলে থাকতে পারে, ডার্মাটাইটিস হেপাটোফার্মাস হলে থাকতে পারবে, লিফোম হলে হতে পারে, এইচআইভি রিলেটেড এন্টারপ্রাইজ হলে থাকতে পারবে, জিআরডিসি হলে থাকতে পারে, হাইপোগ্লামাগ্লোবিনুরিয়া হলে থাকতে পারে, রেডিয়েশন হতে পারে, উইপল ডিজিজের ক্ষেত্রে এটা থাকতে পারে, এবং জোডিঙ্গার রিলেশন সিমটম হলে এ ধরনের সমস্যা হতে পারে। এখন আমরা ইনভেস্টিগেশন করলে কী কী পাবো, প্রথম আমরা কী কী পাবো, অ্যান্ডোস্কোপিক স্মল, যদি বায়োপসি করি তাহলে এটা সবসময় ভালো হতে পারে। যদি অ্যান্ডোস্কোপিক অ্যাপিয়ারেন্স যদি অ্যান্ডোস্কোপি থাকে তাহলে বায়োপসির প্রয়োজন হয় না, কারণ ওই সময় মিউকোসাটা নর্মাল থাকে। যখন হিস্টোলজিক্যালি দেখা যায় যে প্যাচি হয়, তখন এক্ষেত্রে প্রচুর পরিমাণ বায়োপসি নিতে হবে, যেমন 4টা বেশি বায়োপসি নিতে হয় কোথায়, সেকেন্ড পার্ট অফ দ্য ডিডেনাম থেকে। এর সাথে একটা ডিডেনাম হাতে বায়োপসি নিতে হবে, এটা অবশ্যই নিতে হয়। এবং হিস্টোলজিক্যাল ফিচার একটা ক্যারেক্টারিস্টিক থাকবে, এর সাথে কী থাকবে, এবং এর সাথে ক্যারেক্টারিস্টিকলি প্যাচি থাকবে, এবং এর সাথে বিলাস আদার কজগুলো ভালোভাবে পাওয়া যাবে। সামটাইমস
এটা নর্মাল বিলাইটা নর্মাল থাকে, বাট ইন্টারভিথেরিয়াল ইস্যুতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট থাকবে। এক অ্যান্টিবডি, এখন আমরা কী করতে পারি, অ্যান্টিবডি টেস্ট করতে পারলে আমরা যাদের যাদের ডায়রিয়া থাকে এবং আদার কিছু সিমটম থাকে, কিন্তু এবং যাদের যাদের স্মল বা বায়োপসিতে বা বের করা যায় না, এক্ষেত্রে তাদের অ্যান্টিবডি টেস্ট করতে হয়। টিস্যু ট্রান্সগ্লুটামিনেস এখন বর্তমানে করা হয় অটো অ্যান্টিজেন হিসেবে, যেটা অ্যান্টি এফিসিয়ামেল অ্যান্টিবডি টেস্ট করা হয়। যদি অ্যান্টিবডি পজিটিভ থাকে এবং পেশেন্টের পেশেন্ট অবশ্যই গ্লুটেন কন্টেনিং ডায়েট খাবে, এরকম একটা হিস্ট্রি থাকবে। হাই টাইট্রাস সেরোলজি করা হয় বাচ্চাদের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে অ্যান্ডোস্কোপি এবং বায়োপসির প্রয়োজন নাই। অ্যান্টিবডি টাইট্রার এগুলো সবসময় দেখা যায় যে নেগেটিভ হয় এবং ট্রিটমেন্টটা সাকসেসফুলি করা, এক্ষেত্রে সাকসেসফুলি ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে অ্যান্টিবডি টাইট্রার সবসময় নেগেটিভ হয়ে যায়। এখন একটা অ্যান্টিমাইসিয়াল আমরা অ্যান্টিবডি করতে পারি, যেটা আইজিএ। এটা কীভাবে করা হয়, ইমিউনোফ্লুরেসেন্স করা হয় যদি ট্রিটমেন্ট কিছু ট্রিটমেন্ট না করা হয়, এক্ষেত্রে আমরা কী করতে পারি, সেন্সিটিভ হতে পারি এবং স্পেসিফিক করতে পারি ডায়াগনোসিসের জন্য এর সাথে। এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় না। আইজি অ্যান্টিবডি করতে পারি আমরা এই সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে যাদের আইজিএ ডেফিসিয়েন্সি আছে, এবং টিস্যু ট্রান্সগ্লুটামিনেস অ্যান্টিবডি এইটা করাও হয়, ইজিলি করা হয় এবং সেমি কোয়ান্টিটিভ করা হয়, মানে সেরোলজিক্যাল টেস্ট করা হয় অনেক কান্ট্রিতে, এটা এক্ষেত্রে করা হয়। এবং 95% এরা সেন্সিটিভ স্পেশালি থাকে, এবং তাদের ক্ষেত্রে করা তাদের আইজিএ ডেফিসিয়েন্সি থাকে। এবং এখন আমরা করবো হেমাটোলজি করবো, কী করবো, যদি আমরা ফুড ব্লাড কাউন্ট করি তাহলে কী করবো, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া পাওয়া যাবে এবং আয়রন ফোলেট ডেফিসিয়েন্সি পাওয়া যাবে, এবং হাইপারস্প্লিনিজমের প্রেজেন্ট থাকবে। এর সাথে বায়োকেমিক্যাল টেস্টে কী থাকবে, যে তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, টোটাল প্রোটিন, অ্যালবুমিন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কম থাকবে, এটা পাওয়া যাবে। সিরাম আইজিএ যদি মেজারমেন্ট করে তাহলে আইজিএটা অনেক সিরাম আইজিএটা টেস্ট করতে তখনই যদি আইজিএ যদি রেসপন্স করে, তাহলে আমরা সিরাম আইজি টেস্ট করবো। আলাদা কিছু ইনভেস্টিগেশন করতে পারি, মোন ডেন্সিটি দেখতে পারি যাতে অস্টিওপোরোসিস আছে কিনা, এবং পোস্টমেনোপজাল ওমানের ক্ষেত্রে এবং ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে আমরা এই টেস্টটা অবশ্যই করবো। এখন ম্যানেজমেন্ট কী করতে পারি আমরা, এটা যেহেতু কেন হয়, আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস কারেকশন করতে হবে, যেমন আয়রন, ফোলেট, ক্যালসিয়াম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কারেকশন করতে হবে, এবং মিউকোসাল হিলিং করতে হবে, এবং তাদেরকে গ্লুটেন ফ্রি ডায়েট দিতে হবে। এবং এসে কী করতে হবে, ওয়েট, রাই, বার্লি এবং ইসেম ওটস এগুলো তাদেরকে খাওয়া বন্ধ করতে হবে, এবং এগুলা সবসময় এবং ওট এটা এই গাজরটা খাওয়াতে হবে পেশেন্টকে 6 থেকে 12 মাস, এটা খাওয়া তাকে বন্ধ রাখতে হবে, এবং 6 থেকে 12 মাস পর্যন্ত এটা খাওয়ানো যাবে না। এবং এর সাথে কী করতে হবে, কিছু ডায়েটারি কাউন্সেলিং করতে হবে। এর সাথে কী করতে হবে, আমরা যখন আমরা ডায়েট দেবো সাথে আমরা তাকে অবজার্ভ করবো, কারণ যাতে করে কোনো গ্লুটেন সে অ্যাবজর্ব না করে একটা। এর সাথে কী করতে পারে, ভিটামিন এবং মিনারেল আমরা সাপ্লিমেন্ট দেবো যাদের গ্লুটেন ফ্রি, এবং যারা আবার গ্লুটেন ফ্রি রাখে তাদের ক্ষেত্রে এটা দরকার নাই। এর সাথে কী করতে হবে, তাকে বুকলেট প্রডিউস করতে হবে মেনি কান্ট্রিতে, যেমন ডায়েট শিট এবং রিসেপ্টের সময় মানে অবজার্ভ করতে হবে তারা গ্লুটেন ফ্রি গ্লুটেন ফ্রি ডায়েট খেতে পারে, এবং ডায়েটিক ফলো আপ করতে হবে। এটা সবসময় মানে পেশেন্টকে সবসময় আবার কিছু সিমটম ঠিক করতে হবে, ওয়েট এবং নিউট্রিশনটা সবসময় চেক করতে হবে, এবং এর সাথে ব্লাড সবসময় নিতে হবে যাতে করে টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ এবং ইন্টারম্যাসিয়াল অ্যান্টিবডি সবসময় মেজারমেন্ট করতে হবে ব্লাড নিয়ে। এর সাথে কী করতে হবে, আরও কিছু এবং যদি মিউকাসের হিলিং থাকে তাহলে আর কোনো নন এসি টেস্ট করার প্রয়োজন নয়। রিপিটেডলি স্মল বায়োপসি সবসময় করার প্রয়োজন হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে করতে হয় যদি কারো যদি সিমটম ইমপ্রুভ না করে, মানে সিমটম যদি ইমপ্রুভ না করে এবং অ্যান্টিবডি যদি লেভেল হাই থাকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা করতে পারি স্মল বায়োপসি করতে পারি, এবং আমরা ডাটা যদি স্যাটিসফ্যাক্টরি থাকে তাহলে আমরা এবং এখন কারো যদি সিলেটিসের সাথে প্যানক্রেটিক ইনসাফিসিয়েন্সি এবং মাইক্রোস্কোপিক কোলাইটিস থাকে, যেমন এটা যেমন কমপ্লিকেশন যেমন আলসারেশন সোসাইটিস এবং অ্যাসোসিয়েটেড বা টিসেল লিপোমা থাকে, তাহলে ডায়েটটা স্যাটিসফ্যাক্টরি দিতে হবে। এখন কিছু মানসিক পেশেন্টের ক্ষেত্রে তাদেরকে কী হয়, মানে গ্লুটেন ফ্রি ডায়েট দিলেও কাজ হয় না, এক্ষেত্রে কী হয়, তাদেরকে গ্লুকোকর্টিকয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিতে হবে। এখন দেখবো যে সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন কী হতে পারে। এক নম্বর কী হতে পারে, ম্যালিগনেন্সি হওয়ার চান্স থাকে,
এবং সাথে কী থাকতে পারে, এন্টেরোপ্যাথি হতে পারে, টিসেল লিপোমা হতে পারে, স্মল বাউল কার্সিনোমা হতে পারে এবং স্কোয়ামাস কার্সিনোমা হওয়ার চান্স থাকে। এবং এর সাথে কী পেশেন্টে কী হতে পারে, আইটিস হতে পারে এবং এক্ষেত্রে কী হবে, তাদের জ্বর থাকবে, পেইন থাকবে এবং পারফোরেশন থাকবে। এবং ডায়াগনোসিস কীভাবে হতে পারে এবং এটা কীভাবে করা যায়, যদি বেরিমেস্ট্রি বা এন্ডোস্কোপির মাধ্যমে এটা ডায়াগনোস করা যায়। এবং এর সাথে কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালোভাবে পাওয়া যায় ল্যাবরেটরি এবং ফুল থিকনেস বায়োপসি করলে ভালোভাবে পাওয়া যায়। এক্ষেত্রে ট্রিটমেন্টটা ডিফিকাল্ট হয়ে যায়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে গ্লুকোটিক দেওয়া যায়। তো মোস্ট অফ পেশেন্টের ক্ষেত্রে আবার কী দেওয়া যেতে পারে, সার্জিক্যাল রিসেকশন করতে হবে, প্যারাটাল নিউট্রিশন দিতে হবে, যার এটা দিলে হয়তো এটা তার ক্ষেত্রে ইমপ্রুভ করতে পারে। এক্ষেত্রে অস্টিওপোরোসিস এবং কারো অস্টিওম্যালাসিয়া থাকে, তাহলে তাদেরকে লং যদি থাকে সিলিয়াক ডিজিজ হলে এক্ষেত্রে ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট, তখন তাদেরকে স্ট্রিক্টলি এটা গ্লুটেন ফ্রি ডায়েট দিতে হবে। এ পর্যন্ত ছিল, ধন্যবাদ।